প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি ভয় পাইতে পারো যে আমি একটা অধ্যায়ের উপর দক্ষতা কিভাবে নেব। খেয়াল করো, একটা অধ্যায়ে দক্ষতা নেওয়ার জন্য আমরা এভাবে বলতে পারি অধ্যায় দক্ষতা। কি বললাম? অধ্যায় দক্ষতা, দ্য ইফিসিয়েন্সি অফ চ্যাপ্টার। এসএসসি 27 ব্যাচ, অর্থাৎ যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের সামনে যাদের এক্সাম আছে, তাদের জন্য হচ্ছে আমরা 12টা অধ্যায়ের উপরে আমরা একটা সাজেশন ক্লাস নিচ্ছি। এখন আমরা তো জানি না যে হচ্ছে কোন স্কুলে কোন কোন সিলেবাস দিয়েছে, ঠিক আছে, কোন কোন অধ্যায়গুলি দিয়েছে। তার জন্য হচ্ছে আমরা 12টা অধ্যায়ের উপরেই আমরা একটা টপিক বেস সাজেশন তৈরি করেছি, যে তোমরা দেখতে পারতেছো এখানে, প্লাস হচ্ছে এখানে, এবং যার যেই অধ্যায়টা আছে সেই অধ্যায়টা তোমরা এখান থেকে নিয়ে নিবা এবং ওই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবা, রিভিশন দিবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রলয় ভাইয়া ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রথম অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম অধ্যায়টা হচ্ছে, এইখানে তুমি যদি খেয়াল করো এখানে কয়েকটা আলোচনা আছে। 1 নাম্বার একটা আলোচনা হচ্ছে, সেটা যদি তুমি ধরো, রসায়নের পরিচিতি আছে, রসায়নের পরিধি ক্ষেত্র আছে, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়নের অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়া, এবং হচ্ছে রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সতর্কতা। এই অধ্যায়টা এত একটা ইম্পর্ট্যান্ট না, তারপরেও দেখা যায় এখান থেকে হচ্ছে প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে, অনেক সময় হচ্ছে দিয়ে দেয়। তার জন্য হচ্ছে তোমরা এই 2টা অধ্যায়, এই যে এই 2টা টপিক খুব ভালোভাবে পড়তে হবে। ওইগুলি পড়ার দরকার নাই। এই 2টা টপিক, যে গবেষণা প্রক্রিয়া, তোমরা যদি তোমাদের মেইন বইটা দেখো, দেখবা গবেষণা প্রক্রিয়ার এই যে এরকম ফ্লোচার্ট দেওয়া আছে, ঠিক আছে। এই ফ্লোচার্টটা তোমরা খেয়াল রাখবা এবং এই ফ্লোচার্ট অনুযায়ী হচ্ছে তোমরা বর্ণনাটা খাতায় লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পেইড ব্যাচে এইগুলির উপরে পূর্ণাঙ্গ আলোচনা করেছি, যে ফ্লোচার্ট থেকে কিভাবে তুমি আনসারগুলি করবা, কিভাবে পরীক্ষার খাতায় লিখবা। আশা করি আমাদের পেইড ব্যাচে যারা আছো তাদের কাছে এই জিনিসটা খুবই ক্লিয়ার, এবং কোনগুলি পড়তে হবে ওইগুলো কিন্তু আমরা বলেছি কিভাবে, কারণ আমরা প্রচুর প্রশ্ন সলভ করেছি। প্রশ্ন একটা টপিক থেকে যখন তুমি মানে ধরো এই টপিক থেকে কি প্রশ্ন এসেছে, প্রত্যেকটা প্রশ্ন আমরা নিয়ে আসছি এবং প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমরা আলোচনা করেছি, যার ফলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে কোন টপিকের গুরুত্বটা কতটুকু এবং কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে, এবং ওই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি খাতায় কিভাবে আনসার করবা। তারপরে হচ্ছে এই যে রসায়নের পরীক্ষাগার ব্যবহারে, এখানে হচ্ছে দেখবে একটা বক্স দেওয়া আছে, যেমন হচ্ছে ফ্লেমেবল কোনগুলি, দাহ্য পদার্থ কোনগুলি, জারক পদার্থ কোনগুলি, এই টাইপের জিনিসগুলি ওইখানে দেওয়া আছে। তো অনেক সময় পরীক্ষায় কি করে, তারা হচ্ছে ওইখান থেকে একটা চিত্র দিয়ে এইটার উপর থেকে একটা প্রশ্ন করে। তাহলে যেভাবেই হোক আমরা হচ্ছে এই 2টা অধ্যায় আমরা ক্লিয়ার লাগবো, এবং এই অধ্যায় থেকে খ নাম্বারের একটা কমন প্রশ্ন আসে। এই যে পাকা আমের যে প্রশ্নটা আছে, কাঁচা আম পাকা, এইটা পাকা আম আমি লিখে দিচ্ছি। আর একটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের একটা প্রশ্ন আছে HCl দিয়ে, ঠিক আছে, HCl দিয়ে, এই যে অ্যান্টাসিডের। এই 2টা প্রশ্ন এখান থেকে খ নাম্বারে আসে। আর হচ্ছে এইটা। চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়ে তুমি খেয়াল করো, দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। এই 2টা জায়গা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এবং পদার্থ এবং পদার্থের অবস্থার মধ্যে কঠিন, তরল, বায়বীয়, এই জায়গাটা হচ্ছে, এই জায়গার বৈশিষ্ট্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে কঠিনের বৈশিষ্ট্যগুলি কি, তরলের বৈশিষ্ট্যগুলি কি, এবং বায়বীয়র বৈশিষ্ট্যগুলি কি। আমরা প্রত্যেকটা পার্ট করে আলোচনা আমাদের পেইড ব্যাচে আমরা করেছি, যে কঠিন পদার্থের জন্য কোন জায়গাটা মনে রাখতে হবে, তরল পদার্থের জন্য কোন জায়গাটা মনে রাখতে হবে, বায়বীয় পদার্থের জন্য কোন জায়গাটা মনে রাখতে হবে। ওই একটা ট্রিক্স মনে রাখলেই তুমি পুরো জিনিসটা কাভার দিয়ে ফেলতে পারবা, কোনো প্রবলেম হবে না। তারপরে হচ্ছে ব্যাপন নিঃসরণের। ব্যাপন পরীক্ষায় খুব আসে, যে কোনটা আগে ব্যাপিত হবে, ব্যাপনের সাথে আণবিক ভরের সম্পর্ক কি, ব্যাপন আগে ঘটে না নিঃসরণ আগে ঘটে, এই টাইপের প্রশ্নগুলি আমরা আলোচনা করেছি, এবং তোমাদের এই 2টা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি পাতন এবং ঊর্ধ্বপাতন, এই টপিকটা পাতন এবং ঊর্ধ্বপাতন তোমাদের কিন্তু অবশ্যই সৃজনশীল সলভ করতে হবে এই টপিকগুলির উপরে। কেন? কারণ আমরা আমাদের পেইড বেস এইগুলির সৃজনশীলগুলি আলোচনা করেছি, যার ফলে খুব সহজে স্টুডেন্টরা বুঝতে পারে যে এইখান থেকে কি টাইপের প্রশ্ন আসে এবং আমি কিভাবে খাতায় আনসার করব। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের হচ্ছে বেসিক্যালি এই 3টা টপিকের উপরে আমাদের গুরুত্বপূর্ণ অবস্থান নিতে হবে এবং এই 3টা টপিকের উপরে তুখোর দক্ষতা নিতে হবে। কেমন?
আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের এই জায়গাগুলি হচ্ছে বেসিক জায়গা, মানে ক এবং এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ক এবং এমসিকিউর জন্য ক প্লাস এমসিকিউ খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে গ নাম্বারেও প্রশ্ন আসতে দেখা যায়। এই যে এই জায়গাটা থেকে গ নাম্বারেও প্রশ্ন আসতে দেখা যায়, যে বলে স্থায়ী কণিকাগুলির বিস্তারিত আলোচনা করো। এইটা পড়লে তোমার দুইটা লাভ, একটা হচ্ছে গ নাম্বারেও লাভ আছে, প্লাস হচ্ছে এমসিকিউতেও লাভ আছে। মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলি আমরা বলে দিয়েছি আমাদের ক্লাসগুলিতে, যে কোনটাকে কিভাবে মনে রাখবে, মানে ট্রিক শিখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে এই যে এই লাস্ট যে পার্টটা আছে, লাস্ট যে চারটা পার্ট আছে, এটা হচ্ছে গ প্লাস ঘ উভয়ের জন্যই ইম্পর্ট্যান্ট। এটা যে পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই দুইটা থেকে কোন মডেলটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, তেজস্ক্রিয় আইসোটোপ এবং এর ব্যবহার। এবং হচ্ছে এই পরমাণু মডেল থেকে আরেকটা প্রশ্ন ম্যাথমেটিক্যাল আছে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। সেটা কি? কৌণিক ভরবেগ। কেমন? আচ্ছা, তারপরে দেখো চতুর্থ অধ্যায়। আমরা কিন্তু এখন সব থেকে মানে হচ্ছে কি বলে এটাকে, খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। মানে রসায়নটা শুরুই হয়েছে তোমার তৃতীয় অধ্যায় থেকে। তোমার যদি ধরো 1 থেকে 5 পর্যন্ত আছে, তুমি যদি 3, 4, 5 তুমি যদি ঝাঁঝরা করে ফেলো, তারপরে তুমি গিয়ে দেখবে এখান থেকে 3 থেকে 4টা কি 5টা কোয়েশ্চেনও সিকিউ তুমি কমন পাবা, কারণ এখান থেকে রসায়নের যাত্রা শুরু, ঠিক আছে। এর আগে হচ্ছে রসায়নের ব্যাকগ্রাউন্ড আলোচনা করছে, মানে তোমাকে তৃতীয় অধ্যায়ে নেওয়ার জন্য প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে তোমাকে তারা একটু শক্ত করে নিছে, ঠিক আছে। তারপরে দেখো চতুর্থ অধ্যায়, যেটার নাম হচ্ছে পর্যায় সারণী। কেমন? এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যেটা ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীর অবস্থান নির্ণয়। নামে এখান থেকে প্রশ্নটা করে হচ্ছে গ্রুপ নির্ণয় করতে বলে এবং হচ্ছে পর্যায় নির্ণয় করতে বলে। আমরা আমাদের পেইড বেসের স্টুডেন্টদেরকে এই টেকনিকগুলি শিখাইয়া দিছি, যে কিভাবে সে গ্রুপ নির্ণয় করবে। যেমন এস, পিএস, ডিএস, এই তিনটা যদি সে মনে রাখতে পারে, তাহলে সে পৃথিবীর যেই প্রান্ত থেকে তাকে গ্রুপ নির্ণয় করতে বলুক, পর্যায় নির্ণয় করতে বলুক, সে পারবে। এবং পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে ওইটা আমরা সলভ করে দিয়েছি। কেমন? তারপর এই প্রশ্নটা হচ্ছে ডিরেক্ট দেয় গ নাম্বারে। এই প্রশ্নটা বেসিক্যালি গ নাম্বারেই ডিরেক্ট করে, যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এবং অবশ্যই এইটা সুপার ইম্পর্টেন্ট। এতক্ষণ যে আলোচনা করছি এর মধ্যে এই দুইটা জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুইটা জায়গা, এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করছে, কপার আর একটা হচ্ছে ক্রোমিয়াম নিয়ে আলোচনা করছে, ঠিক আছে। কপার এবং ক্রোমিয়াম নিয়ে জায়গাটা আলোচনা করেছে। বিশেষ নামটা হচ্ছে, এই টপিকটা হচ্ছে এমসিকিউর জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এই টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্ত ধর্মর মধ্যে তোমার আয়তো ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? আয়তো, যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলির বিস্তারিত আমরা আমাদের পেইড গ্রুপে আলোচনা করেছি, যে সৃজনশীলটা কিভাবে আসে, তুমি খাতায় কিভাবে শুরু করবা, এবং হচ্ছে তুমি কিভাবে ওইখান থেকে মার্কটাকে তোমার আয়ত্তে নিয়ে আসবা, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করেছি। কেমন? আচ্ছা, তারপরে পর্যায় সারণীর সুবিধা, এটা তুমি হচ্ছে রিডিং পড়ে নিবা, ঠিক আছে। রিডিং পড়লেই তুমি বুঝে যাবা, যেমন হিলিয়াম, হাইড্রোজেনের ঘটনাটা কি, তারপর হচ্ছে রসায়ন পাঠকে সহজ কিভাবে করছে, এগুলি রিডিং পড়লে। এগুলি কিন্তু কখনোই তুমি মুখস্থ করবা না, মুখস্থ করলে পরীক্ষার হলে ভুলে যাবা। তুমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জেনে নিবা, যে এই তুমি কি কি সুবিধা পাচ্ছ, ওইটাই খাতায় লিখবা। কিন্তু ওইটা তো রসায়নের সাথে সম্পর্কিত হইতে পারে। তুমি যদি বলো যে আমি তো অনেক সুবিধা পাচ্ছি, আমার সুবিধা পাওয়ার গুরুত্ব অপরিসীম, আমি ব্যাপক পরিমাণ সুবিধা পেয়েছি, এইগুলি যদি খাতায় লেখো, তাহলে স্যারে কিন্তু বলবে ইহাকেই বৃত্ত বলে, ঠিক আছে। এভাবে লিখে দিবে, ইহাকেই বৃত্ত বলে। কেমন? তারপরে খেয়াল করো, এই জায়গাটা এত একটা ইম্পর্টেন্ট না, তারপরও হচ্ছে তোমরা বিক্রিয়াগুলি একটু দেখে রাখবা। বিক্রিয়াগুলি তোমাদের শেখা উচিত, এবং বিক্রিয়াগুলি কিভাবে হয়, কিভাবে প্লাস থেকে মাইনাসে নিতে হয়, মাইনাস থেকে প্লাসে নিতে হয়, ধাতু অধাতু কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে পানি বের করতে হয়, এবং পরীক্ষার খাতায় ওইগুলি কিভাবে লিখতে হয়, ওইগুলি আমাদের গ্রুপে, আমাদের যে সিক্রেট পেইড গ্রুপটা আছে, সেই পেইড গ্রুপে আমরা আলোচনা করেছি, যেন একটা স্টুডেন্ট এখান থেকে সর্বোচ্চ মার্কটা নিয়ে আসতে পারে। কেমন? তারপর হচ্ছে আমরা যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে তোমার রসায়নের টোটাল বেসিক একটা অধ্যায়। এই অধ্যায় যদি তুমি না বুঝো, তাহলে তোমাকে রসায়নের প্রত্যেকটা জায়গাতে আটকাইতে হবে। অজৈব যে পার্টটা আছে, প্রত্যেকটা পার্টে তোমাকে আটকাইতে হবে। কাজেই তুমি চেষ্টা করবা এই অধ্যায়টা আঙুল ধরে ধরে পড়ার জন্য, কিন্তু বুঝে বুঝে পড়ার জন্য। আঙুল ধরে পড়তে বলছে দেখে তুমি আঙুল ধরে পড়ে যাবে, বিষয়টা এরকম না। তোমাকে বুঝার জন্য স্পষ্টভাবে পড়তে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে বোঝার জন্য স্পষ্টভাবে এই জিনিসটা পড়তে হবে। খেয়াল করো, এই যে যোজনী, যোজ্যতা ইলেকট্রন, যোজনী ইলেকট্রন, যৌগমূলক এবং তাদের যোজনী, এই যে এতটুক জায়গা, এইটা হচ্ছে বেসিক পার্ট। এইটা হচ্ছে কি বেসিক পার্ট, এইটা টোটালি হচ্ছে বেসিক পার্ট। এটা কি পার্ট? বেসিক পার্ট, টোটালি হচ্ছে বেসিক পার্ট। মানে এটা তোমাকে জানতে হবে। তুমি খেয়াল করো, এইগুলিতে দক্ষ হওয়ার জন্য, এইগুলিতে দক্ষ হওয়ার জন্য, বিশেষ করে এই দুইটাতে দক্ষ হওয়ার জন্য তোমাকে চতুর্থ অধ্যায়, মানে মেন কথা হচ্ছে আমি ডিরেক্ট যদি বলি, ইলেকট্রন বিন্যাসে দক্ষ হইতে হবে। কিসে দক্ষ হইতে হবে? ইলেকট্রন বিন্যাসে তোমার দক্ষতা অর্জন করতে হবে, তা নাহলে তুমি এই বেসিকগুলি বুঝবা না। আর এগুলি কিন্তু এমসিকিউ প্লাস ক নাম্বারের আলোচনা, ঠিক আছে? এখন দেখো, এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা এবং প্রচুর আসছে পরীক্ষায়, ঘুরায় পেঁচা এখান থেকে প্রশ্ন হয়। অষ্টক এবং 2-এর নিয়ম প্রশ্ন আসে হচ্ছে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, এই জায়গাটা। এবং সবচেয়ে যে পার্টটা তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে মনে হয় এবং আমি দেখেছি এই জায়গাটা থেকে খুব প্রশ্ন আসতেছে, যে এই যে আয়নিক বন্ধন এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এই জায়গাটা, এই বৈশিষ্ট্যগুলি থেকে গ ঘতে প্রশ্ন আসে। যে বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ পরিবাহী, পানিতে দ্রবণীয়, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। তুমি এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যাও, তোমার এই জায়গা ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গা ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গা ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তোমার বেসিকটা শক্ত থাকতে হবে, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আমাদের পেইড গ্রুপগুলিতে, আমাদের পেইড যেই ব্যাচটা আছে রসায়নের, এমসিবি কেমিস্ট্রি, ওইখানে হচ্ছে আমরা এই জিনিসগুলি আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে, পয়েন্ট ধরে ধরে, সৃজনশীল ধরে ধরে আমরা আলোচনা করেছি। কাজেই এইখান থেকে তোমার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইখান থেকে হচ্ছে ঘতে প্রশ্ন আসে। কেমন? ঘতে প্রশ্ন আসে। দেখো, আমি কিন্তু তোমাকে বেসিক বলে দিচ্ছি যে এই কোন অধ্যায়ের বেসিক কোনটা। কারণ দেখো ভাইয়ারা, তুমি যদি মানে হচ্ছে বেসিক না বুঝে তুমি যদি টপিক মুখস্থ করে যাও, তোমার প্রশ্নটা কিন্তু সৃজনশীল হয়, প্রশ্নটা কিন্তু ডিরেক্ট হয় না। যে হচ্ছে এখানে তোমাকে বলবে না আয়নিক বন্ধন এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য লেখো, বা আয়নিক যৌগ সমযোজী যৌগের বৈশিষ্ট্য লেখো, এভাবে কিন্তু বলবে না। একটা উদ্দীপক দিবে, এ দিবে, কিউ দিবে, পি দিবে, এভাবে বলবে যে একটা যৌগ তৈরি হয়েছে, এই যৌগের বৈশিষ্ট্যগুলি লেখো। তার মানে তোমাকে তো বেসিকটা টোটাল জানতে হবে। তুমি যদি বেসিক না জানো, তুমি এই প্রশ্নগুলি আনসার করতে পারবা না। কারণ আমি তো তোমাকে টপিক বলে দিচ্ছি, তোমাকে তো বেসিকগুলি ক্লিয়ার হইতে হবে। কেমন? তারপরে দেখো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমরা ম্যাথমেটিক্যাল পার্ট, এটা এইখানে এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এই যেটা যৌগে মৌলের শতকরা সংযুক্তি আর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এই জায়গাটা তোমরা গুরুত্ব দিবা, এই জায়গাটা। আর আমি একটু স্পেশালি বলে দিচ্ছি, এই যে মোল, মোল এবং হচ্ছে কি গ্যাসের আয়তন, গ্যাসের লিখে দিলাম, গ্যাসের আয়তন নির্ণয়, এই দুইটা জায়গা হচ্ছে, এই তিনটা জায়গা হচ্ছে তোমরা স্পেশালি এখান থেকে গুরুত্ব দিবা। লিমিটিং বিক্রিয়কটা তো খুব ইম্পর্টেন্ট এবং আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের বলে দিয়েছি যে এইটা কিন্তু তিনটা স্টেপে করা যায়, S1, S2 এবং হচ্ছে S3। এই তিনটা স্টেপ যদি তুমি ক্লিয়ার করতে পারো, এইটা গতে আসলে তুমি 3-এ 3 পাবা, ঘতে আসলে 4-এ 4 পাবা। কারণ এইটা তো হচ্ছে ম্যাথমেটিক্যাল আলোচনা, এখানে তো বর্ণনামূলক কিছু না। কেমন? তারপরে আমরা যাব হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের মধ্যে তুমি যেই কোনোভাবে যদি খেয়াল করো, এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন আসে। এই যে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে এবং হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, এই দুইটা জায়গা থেকে তোমার হিউজ প্রশ্ন আসে সপ্তম অধ্যায়। আর সপ্তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। এইটা ছাড়া যদি তুমি পরীক্ষার হলে যাও, তোমার হাতের 3 মার্ক অথবা 4 মার্ক মিস হবে। গতে অথবা ঘতে আসে যে কোনো একটা চাই। এবং বিক্রিয়ার হার বা গতিবেগ, এই তিনটা জায়গা হচ্ছে তোমাকে, এই যে সপ্তম অধ্যায় থেকে এই তিনটা জায়গা তোমাকে, তিনটা টপিক তোমাকে ক্লিয়ার থাকতে হবে। কেমন? তারপরে চলো হচ্ছে অষ্টম অধ্যায়ে আমরা যাই। অষ্টম অধ্যায়ের মধ্যে সব থেকে তুমি বেশি পাবা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়াটা, যে অ্যানোডে কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, জারণ বিজারণ, এই জায়গাগুলি, অ্যানোডে কিভাবে জারণ হচ্ছে, ক্যাথোডে কিভাবে বিজারণ হচ্ছে, বিদ্যুৎ কিভাবে চলাচল করছে, এই জায়গাগুলি পাবে। এবং এখান থেকে এই জায়গাটা বেশি আসে, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। তুমি অ্যানালাইসিস করলে দেখবা গতে অথবা ঘতে এখান থেকে হিউজ প্রশ্ন দিতেছে, বারবার বিদ্যুৎ উৎপাদন নিয়ে তারা আলোচনা করছে। কেমন? তারপরে দেখো নবম অধ্যায়। নবম অধ্যায়ের হচ্ছে অ্যাসিড ক্ষার সমতা। কিছু পড়ো আর না পড়ো, এই যে এইটা ক্ষারক এবং ক্ষার, এইটা। তারপর হচ্ছে পিএইচ এর ধারণা, এইটা
প্রশমন বিক্রিয়া এইটা, আর পানি। এই যে 1 2 3 4 এই চারটা জায়গা। পানিকে এই যে স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করবা, স্থায়ী ক্ষরতা কিভাবে দূর করবা, বিওডি সিওডি, কোন বিওডির মান কেন কম, সিওডির মান কেন বেশি, এই জায়গাগুলি তোমাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে। এবং পিএইচ তো অবশ্যই, এবং পিএইচ থেকে কিন্তু এমসিকিউতেও প্রশ্ন আসে, এবং এইটা ক্যালকুলেটর ছাড়াও করা যায় 2 থেকে 3 সেকেন্ডে, 2 থেকে 3 সেকেন্ডে এটা কি ক্যালকুলেটর ছাড়াও করা যায়। আসো দশম অধ্যায় যদি আমরা বলি, দশম অধ্যায়টা খেয়াল করো। দশম অধ্যায়ের মধ্যে হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ধাতু নিষ্কাশন। এই জায়গাটা প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। তারপর হচ্ছে কতিপয় ধাতু ক্ষয় হওয়ার কারণ, লক্ষণ, প্রতিকার। এইখানে তোমাকে ক্লিয়ার থাকতে হবে কি গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং, এই জায়গাগুলো হচ্ছে তোমাকে টোটাল ক্লিয়ার থাকতে হবে। আমি এখনও বলছি এই জায়গাগুলি যদি তুমি ক্লিয়ার না থাকো পরীক্ষার হলে তুমি নিশ্চিত একটা তোমাকে প্রবলেম ফেস করতে হবে। এখান থেকে এই দুইটা জায়গা হচ্ছে তোমাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তারপরে দেখো একাদশ অধ্যায়, সো মাচ ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এবং তোমরা এটাকে খুব ভয় পাও। এই জায়গাটাকে হচ্ছে কি তোমরা প্রচুর পরিমাণে ভয় পাও। এই জায়গাটা, এই একাদশ অধ্যায়টাকে কেন ভয় পাও? কারণ এটাকে তোমাদের ভয় লাগানো হয়। হ্যাঁ, তোমরা ভয় পাও না, মানে জিনিসটা তোমাদের কাছে ভয়লি উপস্থাপন করা হয়। আমরা আমাদের পেইড বেসে আমরা বলেছি কিভাবে বিক্রিয়াটা করতে হয়, কিভাবে পানি বের করতে হয়, কখন তুমি কার্বন ডাইঅক্সাইড বের করবা, কোন প্রভাবক থাকলে উৎপাদ কি হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা কথা বলেছি। এইখান থেকে তুমি অবশ্যই সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, যেটা বিশেষ করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা, এই যে CCl4 যে তৈরি হয়, এটা টেকনিক কিন্তু আমি শিখিয়ে দিছি যে কিভাবে CCl4টা আসে, কেমন। তারপর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই জায়গা থেকে একটা কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে পরীক্ষাটা, সেটা হচ্ছে কি বেয়ার দ্রবণ পরীক্ষা এবং ব্রুমিন পানি পরীক্ষা। এই জায়গাটা এখান থেকে আসে। তারপরে আসে হচ্ছে এই যে এই পার্টটা, পলিমারটা, আর হচ্ছে এইটা, ঠিক আছে। এই জায়গাগুলি হচ্ছে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি হিসাব করে দেখবা এইখান থেকেই পরীক্ষার প্রশ্নটা আসতেছে, এবং এটার জন্য তোমাকে সৃজনশীল সলভ করতে হবে। প্রত্যেকটা অধ্যায়ে তুমি কিভাবে দক্ষতা অর্জন করবা আমরা সামনে দেখাচ্ছি। তারপরে দেখো আমাদের জীবনের রসায়ন, এখান থেকে দুইটা জিনিস পড়বা, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এই দুইটা জিনিস বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, কৃষি এবং শিল্পক্ষেত্রে রসায়ন, ভিনেগার প্রস্তুতিটা প্রচুর আসে পরীক্ষায়। ভিনেগার প্রস্তুতিটা কি প্রচুর আসে, প্রচুর পরীক্ষায় আসে। ভিনেগার প্রস্তুতি প্রচুর আসে পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি ভয় পাইতে পারো যে আমি একটা অধ্যায়ের উপর দক্ষতা কিভাবে নেব। খেয়াল করো, একটা অধ্যায়ে দক্ষতা নেওয়ার জন্য আমরা এভাবে বলতে পারি অধ্যায় দক্ষতা। কি বললাম? অধ্যায় দক্ষতা, দ্য ইফিসিয়েন্সি অফ চ্যাপ্টার। অধ্যায় দক্ষতাটা কি তুমি দেখো। প্রথম হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি ক পড়বা, সেকেন্ড ক প্লাস খ দুইটা পড়বা। প্রথম কাজ হচ্ছে কি ক প্লাস খ পড়া। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি এমসিকিউ পড়বা। এমসিকিউর মধ্যে অবশ্যই শুধু পড়ে যাবা না, কেন হইল, কিভাবে হইল, ব্যাখ্যা সহ পড়বা। তোমার বেসিক কিন্তু ডেভেলপড হচ্ছে। তুমি যখন এই দুইটা পড়েছো না, তখন কিন্তু তোমার অলরেডি 20 থেকে 25% বেসিক স্ট্রং হয়ে গেছে, যেটা তোমাকে উদ্দীপক ধরতে সহায়তা করবে। এবং এই যে তুমি ক পড়েছো না, একটু কর বেসিক তোমার এমসিকিউতে কাজে লাগবে, বা এমসিকিউর বেসিক কতে কাজে লাগবে, কেমন। এই যে তুমি এমসিকিউর মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বহুপদী, ওইটা তো কমন পার্ট, জ্ঞান অনুধাবন, যেটা তোমরা ভয় পাও, বহুপদী পদী, আর একটা হচ্ছে কি অভিন্ন। অবশ্যই দুইটা তোমাকে ব্যাখ্যা সহ পড়তে হবে। এইটাই হচ্ছে এমসিকিউর মূল বেসিক। তুমি এই দুইটাতে যদি দক্ষতা অর্জন করতে পারো, এই দুইটার উপরে দেখবা তুমি সৃজনশীলের মানে যে উদ্দীপকটা, এটা খুব সহজে ধরে ফেলতে পারবা। তোমরা হচ্ছে উদ্দীপকটা ধরতে পারো না, এটার কারণ কি তোমরা এই যে এই সিস্টেমে পড়ো না। সেকেন্ড স্টেপ গেল আমাদের থার্ড স্টেপ হচ্ছে ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি। কি গাণিতিক রসায়ন। প্রত্যেকটা সূত্রের উপর তুমি 2টা কি 3টা করে ম্যাথ প্র্যাকটিস করবা। কয়টা করে? 2টা কি 3টা ম্যাথ প্র্যাকটিস করবা। তোমার ফোর্থ যেটা, সেটা হচ্ছে গ ঘ। এখন গ ঘ কোনগুলি পড়বা? বিগত বছরের বোর্ড পড়বা। দেখো প্রত্যেকটা অধ্যায় দক্ষতা। ফার্স্টে কি পড়বা? ক খ।
সেকেন্ডে কি করবা, এমসিকিউ। বহুপদী এবং অভিন্ন বাদ দিয়ে পরীক্ষার হলে যাবা না, তাহলে তুমি উদ্দীপকে ধরা খেয়ে যাবা, মানে সৃজনশীলের উদ্দীপকে ধরা খেয়ে যাবা। তারপর হচ্ছে থার্ডে পড়বো হচ্ছে এমসি মানে কি, ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি। 2টা বা 3টা করে করবা প্রত্যেকটা সূত্রের উপরে, অবশ্যই করতে হবে এবং খাতায় কলম ধরে ধরে করতে হবে, তাহলে তোমার হাত চালু হয়ে যাবে, তোমার দেখবে ব্রেন খুলে গেছে যে আমি কি থাকলে কিভাবে আনসার করব, ঠিক আছে। তারপরে ফোর্থে তুমি যাবা গ ঘ। যখন তুমি গ ঘতে যাবা তখন দেখবা তুমি উদ্দীপক খুব নিমেষেই ধরে ফেলতে পারছো, খুব নিমেষে বুঝছো যে এই প্রশ্নটা তোমার কাছে চাইছে। আমাদের পেইড বেসে প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে আলোচনা করেছি যে একটা টপিক পড়াচ্ছি, এখান থেকে কতে কিভাবে প্রশ্ন হইতে পারে, খতে কিভাবে প্রশ্ন হইতে পারে। তারপর হচ্ছে এমসিকিউ, আমরা আলাদা সেশন আছে এমসিকিউ নিয়ে, আমরা এই প্রথম এমসিকিউ নিয়ে আমরা আলাদা সেশন করাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল সৃজনশীল কিভাবে হইতে পারে, তুমি সূত্রটা কিভাবে মনে রাখবা। আবার কিছু ম্যাথ আমি তাদেরকে করিয়েছি, তুমি যদি সূত্র ভুলে যাও লজিক দিয়ে তুমি আনসার বের করে ফেলতে পারবা। তারপরে দেখো গ ঘ বলে দিয়েছি যে এই গটাকে তুমি এভাবে এভাবে লিখবা, ঘটাকে এভাবে এভাবে লিখবা। প্রত্যেকটা অধ্যায় আমরা এভাবে আলোচনা করেছি এবং স্টুডেন্টরা হিউজ পরিমাণ তারা দক্ষ হয়ে যাচ্ছে এখন। প্রত্যেকটা অধ্যায়ের উপরে তারা বুঝতে পারতেছে যে কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, আমি খাতায় কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে সৃজনশীল সলভ করব। তো কাজে এইভাবে যদি প্রত্যেকটা অধ্যায় তোমরা পড়তে পারো, তোমরা পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর কোনো ভয় পাবা না, দেখবা সব তোমার চোখের ভিতরে, চোখে ঘুরতেছে যে এইটা এভাবে পড়ছি, এইটা এভাবে পড়ছি, ঠিক আছে। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে লাগবে, পরীক্ষার হলে এটার বেনিফিট পাবা। বেশি বেশি প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, সিকিউ প্র্যাকটিস করো, কনসেপ্ট ক্লিয়ার করো। ক্লাস বেলের সাথেই থাকো। পরবর্তী কোনো গাইডলাইন ক্লাসে আবার দেখা হবে। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।